আমাদের জীবন আর সমুদ্রের মধ্যে মিল কোথায় জানেন? সমুদ্রের ঢেউয়ের মতোই আমাদের জীবনেও উত্থান পতন আছে। দেখেননি ঢেউ কেমন বারবার ভেঙে গিয়েও আবার ফিরে আসে? সমুদ্রের অসীমতা আমাদের শেখায় কিভাবে জীবনের বিশালতার কাছেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয়। তাই তো বারবার ফিরে আসি এই সাগরের পাড়ে। গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। আর আজকে আমার পেছনে যে বিচটা দেখতে পাচ্ছেন, এই যে নির্জন বিচটা, এটা দেখে হয়তো অনেকে মনে করবেন এটা ডুবলাগড়ি বা বাগদা বিচ এই টাইপের কিছু, কিন্তু না, এটা দীঘা মন্দারমণির মধ্যেই একটা বিচ। দীঘা আমাদের কাছে ইমোশন। দীপুদা তো মানে বাঙালির বাড়ির ছেলে। একদিনের দুদিনের ছুটি পেলে দীঘা, একটু বেশি পেলে পুরী, আর যদি এক সপ্তাহ ছুটি ম্যানেজ করা যায় তাহলে অনায়াসে বাঙালি ছোটে উত্তরবঙ্গে দার্জিলিং। এখন ইদানিং এই সমস্ত জায়গাগুলোর অফবিটগুলো নিয়ে মানুষের মধ্যে একটা মাতামাতি শুরু হয়েছে, এবং সেই অফবিট প্লেসগুলো যে আক্ষরিক অর্থেই খুব ভালো, খুব সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই। আমরাও খুঁজছিলাম যে এই একদিনের ছুটিকে কাজে লাগানোর জন্য বাড়ির আশেপাশে, মানে উড়িষ্যা যেতে হয়, বালাসোর যেতে হয়, যদি দীঘা বা মন্দারমণির আশেপাশে কোথাও এরকম একটা জায়গা পাওয়া যায়, সেটাই খুঁজতে খুঁজতে আমরা এসে পৌঁছেছি। যে এই বিচটাও কিন্তু একদম পুরো এরকম নির্জন, যেমন দেখতে পাচ্ছেন, খুব কম লোক আছে। আর সবথেকে বড় কথা, এই বিচের ওপরেই রিসর্টটা যেটাতে আমরা থাকছি, খুব ডিলাক্স রিসর্ট নয়, সেটা দেখাবো আপনাদেরকে, ভিডিওতে দেখতে পাবেন, কিন্তু যেটুকু আছে খুব সুন্দর, লোকেশানটা খুব দারুণ। গতকাল আমরা নিজেদের গাড়ি ড্রাইভ করে এই জায়গায় এসে পৌঁছেছি। আজকে আমরা এখন 10টা বাজে, আমরা চেক আউট করছি, এখান থেকে যাব দীঘা জগন্নাথ মন্দির দেখে বাড়ি ফিরবো। এটা হচ্ছে আজকের প্ল্যান। এই পুরো গল্পটা শুরু থেকে শুরু করা যাক, চলুন। আমাদের বাড়ি থেকে মন্দারমণির দূরত্ব খুব একটা বেশি নয়, তাই ঠিক করেছিলাম খাওয়া দাওয়া করে একটু রাত্রি করেই বেরোবো। এখন বাজে রাত্রি 12টা। দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। কটা বাজে? 12টা বাজে, 12টা। নন্দকুমার পার হয়ে এসে একটা ধাবায় দাঁড়িয়েছি, কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর এর মাঝখানে একটা ব্যাপার হচ্ছে, মেচেদাতে যে মাইকটা লাগানো ছিল, আমি গাড়ির এই সিট বেল্টের সঙ্গে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে গিয়ে এসে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম একটু কাজের জন্যে। ওইখানে বেরোনোর সময় একটা মাইক কোথায় পড়ে গেছে। চলো, হতা হ্যায় কবি কবি। এই যে মোড়টা দেখছেন, এইটা হচ্ছে চাউলখোলা মোড়। এইখান থেকে বাঁদিক নিলে পৌঁছে যাবেন পুরুষোত্তমপুর বা মন্দারমণি, আর যদি সোজা যান তাহলে দীঘা। আপনারা যদি বাসে আসেন আপনাদেরকে এইখানেই নামতে হবে, আর এইখান থেকে মন্দারমণি যাওয়ার জন্যে টোটো, অটো বা গাড়ি পেয়ে যাবেন। এখন বাজে ভোর 4:30। আমরা পৌঁছলাম আমাদের পূর্ব নির্ধারিত রিসর্টে, যেটা দক্ষিণ পুরুষোত্তমপুরে অবস্থিত। সময় 5:47। আমরা 5টার সময় করেই পৌঁছে গেছিলাম বিচে, তখনও অন্ধকার ছিল। আর এই হচ্ছে আমাদের রিসর্ট, আর এই হচ্ছে বিচ। যে ফিলটা আছে না এখানে, এই ভোরবেলা দেখুন, গোটা বিচে কেউ কোথাও নেই, পুরো ফাঁকা বিচ, পুরো ফাঁকা, হই হট্টগোল ছাড়া একটা সুন্দর বিচ। ভার্জিন বলা যাবে কিনা সেটা আপনারাই বলবেন, তবে ডুবলাগড়ি ফড়ি যেরকম সেই টাইপেরই
এখন অবধি খুব একটা কোলাহল নেই। এরকম বড় বড় হোটেল আছে কিছু এই যে এই দিকের দিকে, তবে আমরা আছি এই বিচ রিসর্টে। এটা হচ্ছে অঙ্কিতা বিচ রিসর্ট। কোনো ভোরের আলো ফোটেনি, সবে একটু একটু আলো ফুটতে শুরু করেছে। সমুদ্র এখন অনেকটা দূরে, আর এই ভোরবেলায় বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। একদম বিচের ধারেই রিসর্ট, এই যে রিসর্টটা সেরা, আমাদের ডেস্টিনেশন সেরা আছে। হ্যাঁ, সমুদ্র এখন একটু দূরে, খুব বেশি দূরে নয়, আর সব ট্রলারগুলো কাছাকাছি আছে, এইগুলো উঠবে মনে হচ্ছে। আমরা এই জায়গায় ট্রলার, বর্ষাকালে আসবো, নেক্সট বর্ষাকালে অবশ্যই আসবো এখানটাতে। হ্যাঁ এখানে বর্ষাকালে এলে আরো ভালো লাগবে। বেরিয়েছে এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টারফিশ। এই স্টারফিশটা মৃত, সমুদ্রের ধারে পেলাম। তবে একটা মজার জিনিস হচ্ছে এই স্টারফিশরা কিন্তু মাংসাশী। এরা অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী কিছু কিছু আছে সেগুলোকে এরা খায়। আর এই স্টারফিশটার 5টা বাহু, এরকম আরও কিছু কিছু প্রজাতি পাওয়া যায় যেগুলোর 5টারও বেশি বাহু থাকতে পারে। এটা হচ্ছে 102, আর এইটা হচ্ছে 101। এই রুমটার স্পেশালিটি হচ্ছে যেই দিন এখান দিয়ে বসে একদম বিচ দেখা যাবে। এই হচ্ছে বিচ, এইটা এরকম সাজানো চলছে। গরমকালের জন্য এসি পেয়ে যাবেন, পাখাও আছে, দুটো বেড আছে। রুমগুলো অর্ডিনারি, খুব একটা ভালো নয়, বাথরুমটাও ঠিক মানানসই নয়। এখন সময় হচ্ছে 10টা 13। ব্রেকফাস্ট দিয়েছে লুচি আর আলুর তরকারি, চলুন দেখা যাক। ওই বাইরে বসে খেলে ভালো হতো, এখানে বারান্দা ওই তো। কোথায় এসেছি বলো? মন্দারমণি, মনে এখন 11টা বাজে। আমরা মন্দারমণিতে এসেছি। মন্দারমণির মেন বিচ এইটাই। অন্যান্য মন্দারমণির ভিডিওতে যে জায়গাগুলো দেখেন সেইটা হচ্ছে এইটাই। এটাই হচ্ছে মন্দারমণির মেন বিচ এবং মেন মার্কেট। আমরা তো একটু দূরে একটা অফবিট জায়গাতে আছি, সেখান থেকে এখানে একটু ঘুরতে এসেছি। ওইখান থেকে এই মন্দারমণি মেন বিচ এখানে পৌঁছতে ওই 5 থেকে 7 মিনিট সময় লাগে কারে, আর অটো আছে, অটো করে নিতে পারেন, চট করে চলে আসবেন। এখন 11টা বাজে। আমরা আমাদের রিসর্ট থেকে একটু কাছেই, মানে ওই 5-7 মিনিটের রাস্তা, মন্দারমণি যে মেন বিচ, বিচ মার্কেট, সেইখানে এসেছি। এখানে একটা এরকম সুন্দর মন্দির আছে, মন্দিরটা ঢুকবো, দেখাবো। এটা হচ্ছে পার্কিং লট, আর এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, আর এইদিকে অনেক দোকান টোকান আছে। এখন 1টা বাজে, আর জল এখন দেখুন অনেকটা কাছে এসেছে, ওই যে ওদের রিসর্ট, আর জল এখন মোটামুটি এতটা কাছে আছে। এখন বিচে কিছু লোক দেখা যাচ্ছে, সকালে একদম পুরো ফাঁকা ছিল, এখন কিছু লোক দেখা যাচ্ছে। ওইদিকের দিকে দেখুন কিছু লোক আছে, তাও কিন্তু দীঘা পুরীর চেয়ে বা মন্দারমণির মেন যে বিচে গেলাম সেখানটা তো দেখালাম,
তার থেকেও কিন্তু অনেক কম। ঠান্ডা বেশ আছে, তাই সমুদ্রে স্নান করিনি। এই যে বাচ্চাগুলো খেলছে, এদেরকেই নিয়ে একটু সময় কাটিয়ে ফিরে যাচ্ছি হোটেলে। আর হোটেলেও কিন্তু জল বেশ ঠান্ডা, তার কারণ গিজার এখানে নেই, গিজারের ব্যবস্থা। আচ্ছা, এবারে বলে দিই এই রিসর্টে থাকা খাওয়ার খরচটা। এখানে দু রকমের হয়। একটা হয় থাকা খাওয়া, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, আবার পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত 1800 টাকা পার হেড প্যাকেজ হয়। আর তা না হলে আপনারা যদি চান যে আলাদা করে খেয়ে নেবেন, আলাদাভাবে থাকবেন, তাহলে 2500 টাকা রুম রেন্ট আর খাওয়া দাওয়ার কি প্যাকেজ আছে। মোটামুটি 700 টাকার মতো যেটা শুনলাম, এরকম খাওয়ার প্যাকেজ আছে। এবার কি খাচ্ছেন তার উপর দামটা ভ্যারি করবে। গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্রম মন্দারমণি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি দক্ষিণ পুরুষোত্তমপুর, আর আমরা আছি অঙ্কিতা বিচ রিসর্টে। আমি যেখানে বসে আছি এটা একদম বিচের গায়ে, আমার পেছনটাই বিচ, আর এই দিকে কটেজগুলো। এখন এখনো স্ন্যাক্স বা চা কোনোটাই সার্ভ করা হয়নি। এখন যদিও সময় সবে 5:30 বাজে দেবে, তবে যেটা দেখলাম এদের এই রিসর্টে, আমি জানি না হয়তো আজকের জন্য হতে পারে, স্টাফ কিন্তু খুব কম। দেখলাম 2জন মাত্র লোক আছে। আর এইখানে এই মুহূর্তে কিন্তু এই রিসর্টে রান্নাবান্না হচ্ছে না। এদের সম্ভবত আরও কোনো হোটেল আছে, সেই হোটেল থেকে খাবার আসছে, মানে এদেরই আলাদা ব্যবসা আছে, সেখান থেকে খাবার আসছে। আর যে কথাগুলো এখন বলার সেটা হচ্ছে যে এই রিসর্ট সম্পর্কে। রিসর্টটা নো ডাউট একটা দারুণ প্রিমিয়াম লোকেশানে, মানে একদম কটেজ থেকে বেরোবেন, সামনে বিচ, মানে বিচের ওপরেই আছেন এরকম। লোকেশানটা সত্যিই খুব সুন্দর, কিন্তু সার্ভিস আমার অতটা ভালো লাগেনি। যেমন রুমগুলো দেখিয়েছি অতটা ভালো নয়, বাথরুমও দেখিয়েছি। সেই সঙ্গে আরেকটা জিনিস না বললে নয়, সেটা হচ্ছে যে বেডশিট কিন্তু পরিষ্কার নয়। লাঞ্চে খাবার দাবার ঠিক ছিল, পমফ্রেট মাছ ছিল, আলু পোস্ত ছিল, ডাল ছিল, ভাত, পাঁপড়, চাটনি, ভালো ছিল। মোটামুটি প্যাকেজের মধ্যে থালিটা ভালো ছিল। খাবার দাবারের টেস্টও ঠিকঠাক, কিন্তু ওরকম একটা লেট হয়েছে। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স যে খুব ভালো সেটা বলবো না, শুধু লোকেশানটার জন্যে, মানে এই জায়গাটা এমন না, সেইটুকুর জন্য এই সব কিছুকে ক্ষমা করেই দেওয়া যায়। তবে এই রিসর্টের ওনারকে বলবো যে এই দিকগুলো যদি একটু খেয়াল রাখেন, যেমন বাথরুমটা আর একটু ঠিকঠাক করতে হবে, বেডশিটটা ভালো দিতে হবে, আর টাইমিংটা, লাঞ্চ বা সকালের ব্রেকফাস্ট বলুন, এইগুলো যদি টাইম টু টাইম সার্ভ করা যায়, মানে দুটো একটা লোক বাড়ানো যায় যদি, তাহলে কিন্তু এর পরিষেবা খুব সুন্দর হবে এবং আগামী দিনে এই রিসর্ট একটা খুব ভালো জায়গায় যাবে। তো আপনারা যারা আসতে চান এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রাখবেন। আরেকটা জিনিস, যে এই শীতকালে সমুদ্রের ধারে কিন্তু বেশ হাওয়া, এই মুহূর্তেও যে বসে আছি বেশ হাওয়া দিচ্ছে, কারণ একদম সামনেই বিচ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। তো কি বলছিলাম, হ্যাঁ, ঠান্ডা, শীতকাল তো ভালোই ঠান্ডা এখানে। তো গিজারের ব্যবস্থা বা গরম জলের ব্যবস্থা রাখা কিন্তু দরকার ছিল, কারণ এই বাচ্চাগুলোকে আমরা না হয় ম্যানেজ করে নিলাম, কিন্তু এই বাচ্চাগুলোকে স্নান করাবেন কি করে? সেক্ষেত্রে জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তো গিজারের ব্যবস্থা নেই বা গরম জলেরও ব্যবস্থা নেই। আর একটা জিনিস, যে এখানে কিন্তু এই রিসর্টের ওই সামনের দিকটা একটু জায়গা আছে, ওখানে আপনার পিকনিক পার্টিদেরকেও ভাড়া দেওয়া হয়, যেটা দেখলাম। একটা ছোট্ট ট্রুপ এসেছিল, তারা পিকনিক টিকনিক করে আবার চলে গেছে। আর মোটামুটি সব দিক দিয়ে বিচার করলে লোকেশানটা যেটা আছে, সেই জায়গাটার, মানে এই লোকেশানটার জন্য বাকি সব কিছুকে একটু নজরআন্দাজ করা যেতেই পারে। তা আপনারা যদি আসতে চান, ডেসক্রিপশন বক্স থেকে নাম্বারটা নিয়ে কল করে বুকিং করে নিতে পারেন।
এখন সময় হচ্ছে 6:30। রুমে স্ন্যাক সার্ভ করেছে, কি দিয়েছে দেখি। বাবা, কি হয়েছে? কি দিয়েছে রে? রাইস আছে, পকোড়া আছে। শেষ হয়ে গেছে। পকোড়া কি চিকেন না ভেজ? চিকেন। ভালো হয়েছে? হ্যাঁ, টাইম আপডেট হচ্ছে 8:30, 8:30। ওইখানে দেখুন একজনকে আজকে বার্থডে সারপ্রাইজ দেওয়া হবে, তার জন্যে স্টেজ সাজানো হয়েছে। সে কিন্তু কিছুই জানে না এখনো। সে জিজ্ঞাসা করছিল যে এটা কেন সাজানো হচ্ছে। আমরা বলেছি কারো প্রি ওয়েডিং শ্যুট ফুট আছে এরকম কিছু বলেছি। তো জায়গাটা দেখুন কেমন সাজানো হয়েছে আগে, তারপর সেই মুহূর্তটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বাবুর স্ত্রীর জন্মদিন হবে আজকে। এই যে এই লোকটা, এটা পুরো সারপ্রাইজ পার্টি রাখা হয়েছে। আর এখানে শুধু হ্যাপি ঝুলছে, তার কারণ হচ্ছে এটা ভুল করে অ্যানিভার্সারি আনা হয়ে গেছে। এটা অ্যানিভার্সারি তো নয়, বার্থডে, ওই জন্য সেটা খুলে দেওয়া হয়েছে, শুধু হ্যাপিটা ঝুলছে। যাই হোক, মোটামুটি ডাকো। চলো চলো চলো, খালি পায়ে চলো, খালি পায়ে চলো। জয় মহাদেব, জয় মহাদেব। দেখে দেখে চলে যাও, ওপরে চলে যাও, নিচে এটা এই জন্যই হয়েছে সারপ্রাইজ। আজ ফেরার পালা, তাই তাড়াতাড়ি রিসর্ট থেকে চেক আউট করে নিয়ে আমরা পৌঁছে গেছিলাম দীঘার জগন্নাথ মন্দির। আর এই দীঘার জগন্নাথ মন্দিরে বেশ কিছু সময় কাটিয়ে আমরা বাড়ি ফেরার পথ ধরেছিলাম।